No nuclear weapon, number one. I think it's already been regime change, but we never had that as a criteria. No nuclear weapon. That's 99% of it. 10 এপ্রিল নূর খান সেনাঘাঁটিতে আমেরিকান বায়ুসেনার একটি ছোট যাত্রীবাহী বিমান অবতরণ করে, যার লেজে লেখা ছিল চার্লসটন। অনুমান করা হচ্ছে সেই বিমানে ওয়াশিংটনের প্রতিনিধি দলে এসে পৌঁছেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামাবাদে ইতিমধ্যেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে, যদিও পুরো প্রক্রিয়াটি রাখা হয়েছে চরম গোপনীয়তায়। তবু পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি পদক্ষেপে। এই প্রেক্ষাপটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কড়াবার্তা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আমেরিকার যুদ্ধ বিমানে ইতিমধ্যে অস্ত্র বোঝাই করা হচ্ছে এবং পাকিস্তানে আয়োজিত এই শান্তি বৈঠক যদি ব্যর্থ হয় তবে সেই অস্ত্রের উপযুক্ত ব্যবহার করা হবে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প আরও দাবি করেন, ইরানের হাতে কোনো কার্যকরী শক্তি নেই, তারা আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করে কেবল বিশ্বকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাহলে কি দাঁড়ালো? আপনার কি মনে হয়, এই শান্তি বৈঠক সত্যি কি যুদ্ধ ঠেকাতে পারবে, নাকি এটা শুধু সময় কেনার কৌশল? ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি, এটা কি কূটনৈতিক চাপ নাকি সরাসরি যুদ্ধের ইঙ্গিত? ইরান যে হরমুজ প্রণালী দিয়ে অবস্থান নিয়েছে, আপনার মতে এটা কি আত্মরক্ষা নাকি বিশ্বকে চাপ দেওয়ার কৌশল? মধ্যপ্রাচ্য এই প্রক্সি যুদ্ধ, এটা কি ভবিষ্যতে আরো বড় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে? বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের ভূমিকা আপনার দৃষ্টিতে তা কতটা আগ্রাসী আর কতটা প্রতিরক্ষামূলক? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। বর্তমানে 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি চললেও তাতে সন্তুষ্ট নয় কোনো পক্ষই। তেহরানের অভিযোগ, ইসরায়েল লেবাননে লাগাতার হামলা চালিয়ে এই চুক্তির শর্ত লঙ্ঘন করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সংঘর্ষ বিরতি ঘোষণার পর থেকেই ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 203 জন নিহত এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইরান দাবি করছে সংঘর্ষ বিরতির চুক্তিতে লেবাননের প্রসঙ্গ অন্তর্ভুক্ত ছিল এবং পাকিস্তান সেই ঘোষণা করেছিল, কিন্তু ইসরায়েল সেই বিষয়টিকে উপেক্ষা করে বেরুট সহ লেবাননের বিস্তীর্ণ এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন হরমুজ প্রণালী নিয়ে। তার বক্তব্য, ইরান প্রতিশ্রুতি দিয়েছিল এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ খুলে দেওয়ার, কিন্তু বাস্তবে তারা তা করেনি, বরং শুধুমাত্র মিত্র দেশগুলির জাহাজকে সীমিতভাবে চলাচলের অনুমতি দিচ্ছে। এই আচরণকে অসম্মানজনক বলে মন্তব্য করেছেন ট্রাম্প। জবাবে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই স্পষ্ট করে জানিয়েছেন, আমেরিকা যদি লেবানন সহ অন্যান্য অঞ্চলে সংঘর্ষ বিরতির প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করে তবে শান্তি আলোচনার বাস্তব গুরুত্ব তৈরি হবে। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতেই ইসলামাবাদে বসতে চলেছে এই গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি। আমেরিকার পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার সঙ্গে উপস্থিত থাকবেন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাই জ্যারেড কুশনার। তবে ইরানের প্রতিনিধি দলের সদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি। এমনকি পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত প্রথমে প্রতিনিধি দলের আগমনের ইঙ্গিত দিল, পরে সেই পোস্ট মুছে দেন, যা এই গোটা প্রক্রিয়ার গোপনীয়তাকেই আরো জোরালো করে। বৈঠকে নির্দিষ্ট স্থান ও সময় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে প্রশাসনিক তৎপরতা থেকে অনুমান করা হচ্ছে ইসলামাবাদের কড়া নিরাপত্তা বেষ্টিত রেড জোনে অবস্থিত সেরেনা হোটেলেই এই বৈঠক হতে পারে। ইতিমধ্যেই হোটেলটি সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছে এবং 2 দিনের জন্য ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর রাস্তায় সশস্ত্র বাহিনীর কড়া নজরদারি চলছে, প্রতিটি মোড়ে মোড়ে তল্লাশি চলছে। স্থানীয়দের মতে এমনিতেই শান্ত এই শহর এখন রাজনৈতিক উত্তেজনায় আরো থমথমে হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে নতুন করে বিতর্ক তৈরি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে তিনি সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলকে ক্যান্সার এবং মানবজাতির অভিশাপ বলে আক্রমণ করেন, যদিও 1 ঘন্টার মধ্যেই তিনি সেই পোস্ট মুছেও ফেলেন। এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়, কোনো দেশের সরকারের পক্ষ থেকে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যারা নিজেদের নিরপেক্ষ দাবি করে শান্তির মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চায়। আমেরিকা ইরান সম্পর্কে ইতিহাস এমন এক জটিল দ্বন্দ্বের গল্প, যার শিকড় বহু দশক আগে প্রথিত। 1953 সালের অভ্যুত্থানের মাধ্যমে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়, যেখানে আমেরিকার CIA গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই ঘটনায় ইরানের সাধারণ মানুষের মনে আমেরিকার প্রতি গভীর অবিশ্বাসের বীজ বপন করে। এরপর 1979 সালের ইরান বিপ্লব ইরানের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ বদলে দেয়। শাহর পতনের পর ইসলামিক প্রজাতন্ত্র গঠিত হয় এবং সেই বছরই ঘটে আমেরিকান দূতাবাস জিম্মি সংকট। বর্তমান সময়েও সেই উত্তেজনা নানা আকারে ফিরে আসে। বিশেষ করে 2015 সালের পরমাণু চুক্তি একটি বড় মোড় ছিল, যেখানে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে রাজি হয় এবং
বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প এই চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন, ফলে আবারও উত্তেজনা চরমে ওঠে। এরপর 2020 সালে কাসেম সোলেইমানির হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তোলে। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রক্সি যুদ্ধ। ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংগঠনের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করছে, আর আমেরিকা, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলিকে সমর্থন দিয়ে তা প্রতিহত করছে। ফলে সংঘাতটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। আরও একটি বড় ইস্যু হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। ইরান বহুবার হুমকি দিয়েছে প্রয়োজনে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে। এর ফলে বৈশ্বিক অর্থনীতি ভয়াবহ চাপে পড়তে পারে। পাশাপাশি সাইবার যুদ্ধ, ড্রোন হামলা এবং গোপন অপারেশন এই সংঘাতকে আরো জটিল করে তুলেছে। আর সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে নতুন সমস্যা তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইফ দ্য টক্স ফেল উই আর ফুললি প্রিপেয়ার্ড, আওয়ার ওয়েপন্স আর রেডি অ্যান্ড উই উইল ইউজ them if necessary। অর্থাৎ আলোচনার ব্যর্থতা মানে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে তিনি আরো দাবি করেন, ইরান হ্যাজ নো রিয়েল পাওয়ার, দে আর অনলি ট্রাইং টু ইন্টিমেট দ্য ওয়ার্ল্ড। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগহেই স্পষ্ট করে বললেন, negotiations cannot be meaningful unless all parties honor the ceasefire commitments, especially in Lebanon। অর্থাৎ একতরফা শর্তে কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করে বললেন, we will do whatever is necessary to defend our people. Iran remains the greatest threat to our society। যা থেকে বোঝা যায় যে ইসরায়েল এই সংঘাতকে সরাসরি নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাসিফা আসিফ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লিখেন, ইসরায়েল ইজ বিকামিং এ ক্যান্সার ইন দ্য রিজিয়ন অ্যান্ড এ কার্স ফর হিউম্যানিটি। যদিও পরে তিনি সেই পোস্ট মুছে ফেলেন, তবু এই মন্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, এনি অ্যাটেম্পট টু রিজলভ দিস থ্রু মিলিটারি প্রেশার উইল অনলি ওরসেন দ্য ক্রাইসিস। অর্থাৎ শক্তি প্রয়োগ নয়, বরং সংলাপী হওয়া উচিত একমাত্র পথ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সুরে বললেন, ডায়ালগ অ্যান্ড ডিপ্লোমেসি আর দ্য অনলি ভায়াবল সলিউশনস টু সাচ কমপ্লেক্স কনফ্লিক্টস, যেখানে তিনি স্পষ্টভাবে কূটনৈতিক সমাধানের উপর জোর দেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, দ্য সিচুয়েশন ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস অ্যান্ড ইমিডিয়েট ডি-এসকেলেশন ইজ নেসেসারি। ইউরোপিয়ান ইউনিয়ন এই বার্তার মাধ্যমে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একই ধরনের সুর শোনা যাচ্ছে। সৌদি আরবিয়া জানিয়েছে, উই আর্জ অল পার্টিস টু অ্যাভয়েড এসকেলেশন অ্যান্ড সিক পিসফুল রিসলিউশন। এবং কাতার বলেছে, স্টেবিলিটি ইন দ্য রিজিয়ন ক্যান অনলি বি অ্যাচিভড থ্রু কনস্ট্রাকটিভ ডায়ালগ। সব মিলিয়ে বিশ্ব নেতাদের বক্তব্যে তিনটি বড় দিক পরিষ্কার। আমেরিকা চাপ তৈরি করে আলোচনা এগোতে চাইছে, ইরান শর্ত সাপেক্ষে আলোচনায় রাজি কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, এবং বিশ্বের অধিকাংশ দেশই যুদ্ধ নয় কূটনৈতিক সমাধান চায়। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই শান্তি বৈঠক কি সত্যি শান্তির পথ দেখাবে, নাকি এটি শুধু আরো বড় কোনো সংঘর্ষের আগে সাময়িক বিরতি? দশকের পর দশক ধরে চলা অবিশ্বাস, প্রতিশোধ আর ক্ষমতার লড়াই কি একটি বৈঠকে মিটতে পারে, নাকি এর আড়ালেই তৈরি হচ্ছে আরো ভয়াবহ কোনো ভবিষ্যৎ? এই বৈঠক শুধু আমেরিকা ও ইরানের সম্পর্কের জন্য নয়, বরং গোটা বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। কারণ স্পষ্ট, এটি শুধুমাত্র একটি আলোচনা নয়, এটি হতে পারে যুদ্ধ আর শান্তির মাঝখানের শেষ সুযোগ। আজ এই পর্যন্তই। আরো নতুন বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন, শুধু নামই যথেষ্ট।